সেপ্টেম্বরে যখন রাশিয়ার ড্রোনগুলো পোল্যান্ডের আকাশ ছুঁয়ে যায়, তখন ইউরোপ কেঁপে ওঠে। ন্যাটো দ্রুত যুদ্ধবিমান উড়ায়। তারা ছড়ে A9 সাইড উইন্ডার ক্ষেপণাস্ত্র। প্রতিটির দাম $4 লাখ বেশি। আর যে ড্রোনগুলো তারা ভূপাতিত করে, সেগুলোর দাম ক্ষেপণাস্ত্রের তুলনায় শতভাগেরও কম। এ যেন কোটি টাকায় কয়েন মারার খেলা। এস্তোনিয়াতেও ঘটল একই কাহিনী। রুশ বিমান আকাশে ঢুকতেই ইতালির F-35 আর তুরস্কের AWACS জেগে উঠল। প্রতি ঘন্টার উড়ান যোগ করল হাজার হাজার ডলার খরচের হিসাব। রুশ ড্রোনগুলো সস্তা, ভীষণ সস্তা। আর এখানেই ইউরোপের দুর্বলতা নগ্ন হয়ে বেরিয়ে পড়ে। ব্যয়বহুল প্রতিরক্ষা তুচ্ছ আক্রমণের সামনে ভঙ্গুর হয়ে পড়ছে। এ কারণেই ইউরোপের নীতি নির্ধারকরা ভাবছেন এক নতুন দেয়াল, দ্য ড্রোন ওয়াল। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডার লায়েন 10 সেপ্টেম্বর তার ভাষণে এই ধারণা দেন। তিনি বলেছিলেন, ফিনল্যান্ড থেকে রোমানিয়া পর্যন্ত এক নতুন প্রতিরক্ষা রেখা, ড্রোন বিরোধী এক বিশাল ঢাল। এই দেয়াল কংক্রিটের নয়, এটি তৈরি হবে রাডার, জ্যামার আর প্রতিরোধী অস্ত্রে। একবার চালু হলে এটি শনাক্ত করতে পারবে শত্রুর ড্রোনকে আর ধ্বংস করতে পারবে এমন দামে যে খরচ ন্যাটোর বর্তমান নীতির তুলনায় অতি সামান্য। কারণ ইউরোপ এখন বুঝেছে, $1000 ড্রোনকে ধ্বংস করতে লাখো ডলারের ক্ষেপণাস্ত্র ছোড়া মানে নিজের কফিনে পেরেক ঠোকার মতোই নির্বুদ্ধিতা। শীতল যুদ্ধের সময় ইউরোপের আকাশে ছিল ভিন্ন হুমকি। রাডার চেইন, ইন্টারসেপ্টর স্কোয়াড্রন, পারমাণবিক প্রতিরক্ষা সবই সাজানো ছিল মানুষের চালানো বোমারু বিমানের জন্য। ব্যয়বহুল অস্ত্রের বিপরীতে ব্যয়বহুল প্রতিরক্ষা, ভারসাম্যপূর্ণ খেলা। কিন্তু আজ যুদ্ধ বদলে গেছে। আজ শত্রু আসে ঝাঁকে ঝাঁকে ছোট ড্রোন হয়ে, ধীরে চলে, নিচে উড়ে, অথচ মারাত্মক। এগুলো বানানো সহজ, দাম কম আর ক্ষতির পরও সহজে প্রতিস্থাপনযোগ্য। ইউক্রেনের যুদ্ধ সেই সত্যটাই উন্মোচন করেছে। ড্রোন এখন যুদ্ধক্ষেত্রের হৃৎপিণ্ড। এক ড্রোন উড়িয়ে দিতে পারে $1 মিলিয়ন ট্যাঙ্ক, থামিয়ে দিতে পারে রসদ, ধ্বংস করতে পারে বিদ্যুৎ কেন্দ্র, এমনকি শহর। ন্যাটো এখন বুঝছে, পুরনো সোভিয়েত বিরোধী প্রতিরক্ষা আর চলে না। নতুন হুমকি এসেছে, আটটা মোকাবিলার জন্য দরকার নতুন কৌশল। সেপ্টেম্বর 2025, রাশিয়ার আকাশ লঙ্ঘন নিয়ে ন্যাটোর ঘুম হারাম। পোল্যান্ডের সীমানা পেরোয় 2 ডজন শাহেদ ধরনের ড্রোন। কিছু গুলি করে নামানো যায়, অনেকগুলো হারিয়ে যায় অদৃশ্যের মতো। কিছুদিন পর এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে 3টি রুশ MiG-31 যুদ্ধ বিমান। 12 মিনিট ওরা উড়ে বেড়ায়। তারপরেই ইতালির F-35 উঠে পড়ে তারা দিতে। তারপর তুরস্ক পাঠায় AWACS নজরদারি বিমান। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র সতর্কতা। ডেনমার্কেও দেখা যায় ড্রোন উঠতে। বিমানবন্দর বন্ধ, সামরিক ঘাঁটি লকডাউন। কোপেনহেগেন আর অস্লোয় বন্ধ প্রধান এয়ারপোর্ট। মাসের শেষে আবারও দেখা যায় রুশ বিমানগুলো বাল্টিক আকাশ ঘেঁষে উঠছে। ন্যাটো বাধ্য হয় একের পর এক ইন্টারসেপ্টর করতে। কিন্তু এই ঘটনাগুলো হঠাৎ নয়, এগুলো পরিকল্পিত। মস্কো চায় ইউরোপের ঐক্য ভাঙতে, ন্যাটোর প্রতিক্রিয়া মাপতে। কত দ্রুত তারা উঠে দাঁড়ায়, কোন অস্ত্র ব্যবহার করে, কত সময় লাগে, সব তথ্য সংগ্রহ করে রাশিয়া। একটি এস্তোনিয়া ঘটনার উদাহরণই যথেষ্ট। ন্যাটো প্রতিক্রিয়া জানাতে নেয় 12 মিনিট। এই 12 মিনিটে খরচ হয় বিপুল অর্থ। F-35 এর প্রতি ঘন্টার খরচ $40,000 আর AWACS এর 66,000। বিমানবন্দর বন্ধে যোগ হয় আরো কোটি টাকার ক্ষতি। রাশিয়া জানে এই ফাঁকফোকর, জানে এই অর্থনৈতিক দুর্বলতা। ইউরোপও জানে। তাই তারা বলছে, সময় এসেছে নতুন দেয়ালের, সময় এসেছে ড্রোন ওয়ালের। এই দেয়াল দেখতে কেমন হবে, কবে তৈরি হবে, কে অর্থ দেবে, সবই এখনো অনিশ্চিত। হয়তো একাধিক স্তরে সাজানো সেন্সর, রাডার, লেজার, জ্যামার, প্রতিরোধী ড্রোন। এক বিশাল নেটওয়ার্ক যা সমন্বিতভাবে শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংস করবে সীমান্ত ছাড়িয়ে আসার আগে। ইউক্রেন, মলদোভাকেও এই প্রকল্পে যুক্ত করা হতে পারে। বিশ্বজুড়ে এখনই চলছে ড্রোন বিরোধী প্রযুক্তির দৌড়। ইউক্রেন ব্যবহার করছে শব্দ সংবেদনশীল সেন্সর। আমেরিকার ব্লু হোলোকাস্ট লেজার মাত্র $3 এক ড্রোন গলিয়ে দিতে পারে। ইউরোপ চায় এসব অভিজ্ঞতা কাজে লাগাতে, কিন্তু 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে এমন নেটওয়ার্ক গড়া সহজ নয়। ইউরোপীয় প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিও বলেছেন, প্রাথমিক শনাক্তকরণ ব্যবস্থা আমরা 1 বছরে দাঁড় করাতে পারব, কিন্তু পূর্ণাঙ্গ প্রতিরক্ষা জাল বানাতে সময় লাগবে অনেক। সবচেয়ে বড় প্রশ্ন অর্থ। কে দেবে এই বিশাল ব্যয়? নতুন তহবিল, পুরনো প্রতিরক্ষা বাজেট থেকে কাটছাট, নাকি সদস্য দেশগুলোর যৌথ অনুদান? কেউ নিশ্চিত নয়। তবে একটা জিনিস নিশ্চিত, ইউরোপের প্রতিরক্ষা শিল্পে শুরু হবে সোনার যুগ। রাডার, লেজার, জ্যামার, ড্রোন সবকিছুরই চাহিদা আকাশ ছোঁয়া। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন হবে এই প্রকল্পের মেরুদণ্ড।
কিন্তু বাইরে থেকেও আসবে খেলোয়াড়, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, তুরস্ক। তবু সবচেয়ে কঠিন কাজ হবে ঐক্য। ডজন ডজন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা একত্র করা সহজ নয়। লাগবে একই প্রযুক্তি মান, নিরাপদ যোগাযোগ, যৌথ মহড়া, আর সবচেয়ে কঠিন রাজনৈতিক ছাড়। ইউরোপকে কিছুটা সার্বভৌমত্ব ছেড়ে দিতে হবে ব্রাসেলসের হাতে, যদি তারা চায় ড্রোন বল সত্যিকার অর্থে কাজ করুক। তবে হয়তো এবার ভয়ই এক করবে ইউরোপকে, কারণ ইতিহাস বলছে মস্কোর ভয় ব্রাসেলসের আহ্বানের চেয়েও বেশি শক্তিশালী। ইউরোপ আজ আকাশের দিকে তাকিয়ে আছে, ড্রোনের ভন ভন শব্দে তার ভবিষ্যৎ লিখছে এক নতুন যুদ্ধের ভাষায়। ইসরায়েলের সাইবার দেয়ালে যেন বিশাল ফাটল ধরল। ইরান ঘেঁষা এক হ্যাকার গ্রুপ প্রকাশ করেছে এমন তথ্য যা তেল আবিবের প্রতিরক্ষা গোপনীয়তাকে কাঁপিয়ে দিয়েছে। 17 জন শীর্ষ সামরিক বিজ্ঞানীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পর এখন ইসরায়েল জুড়ে নেমেছে উদ্বেগের ছায়া। ইসরায়েলি নিরাপত্তা বলয়ে হঠাৎই অদ্ভুত সাইবার ঝড়। হান্দালা নামের এক হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা প্রথমবারের মতো ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক গবেষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরটি প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যের গোয়েন্দা মহল উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রুপটির বিবৃতি অনুযায়ী এটি অভূতপূর্ব এক তথ্য ফাঁস। ইসরায়েলের সামরিক গবেষণা প্রতিষ্ঠানের সেই সব বিজ্ঞানীর পরিচয় তারা প্রকাশ করেছে যারা নাকি গাজা ও লেবাননে নিরস্ত্র মানুষের উপর ব্যবহৃত অস্ত্র ও প্রযুক্তি তৈরি করতে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আজ আমরা প্রথমবারের মতো ইসরায়েলের যুদ্ধযন্ত্রের মূল স্থপতিদের মুখোশ উন্মোচন করছি। এরা সেই মানুষ যাদের হাতেই জন্ম নিয়েছে বোমা, ড্রোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হত্যাযজ্ঞ। কিন্তু এখানেই শেষ নয়। মেহের নিউজ বলছে হান্দালা গ্রুপের সদস্যরা শুধু নাম ও ছবি নয়, তাদের কর্মস্থল, ইমেইল, এমনকি পারিবারিক যোগাযোগের তথ্য প্রকাশ করেছে। যদি এটি সত্যি হয় তবে এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার লিগগুলোর একটি হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অবশ্য এখনো এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। তবুও ইসরায়েলের সাইবার নিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাগুলো নাকি জরুরি বৈঠকে বসেছে। তেল আবিবের কোনো সরকারি সংস্থা এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু দেশটির অভ্যন্তরে এক ধরনের নীরব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ সামরিক গবেষকদের তথ্য ফাঁস মানে শত্রুপক্ষ এখন সরাসরি তাদের টার্গেট করতে পারবে। ইরানের শক্তি ও বার্তা। এই ঘটনার পিছনে ইরানের ছায়া স্পষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। হান্দালা গ্রুপের নাম বহুবার উঠে এসেছে ইরান সমর্থিত সাইবার যুদ্ধের অভিযানে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েরই ডিজিটাল অবকাঠামোয় হামলার চেষ্টা চালিয়েছে এই গোষ্ঠী। এবার তারা শুধু তথ্য চুরি নয়, মানসিক যুদ্ধেও নামলেও যেখানে অস্ত্র নয়, তথ্যই অস্ত্র। ইরান, যাকে পশ্চিমারা হুমকি হিসেবে দেখে, এখন সেই ডিজিটাল যুদ্ধক্ষেত্র প্রমাণ করছে তারা কেবল ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, তথ্য প্রযুক্তিতেও এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। তেহরান আনুষ্ঠানিকভাবে হান্দালা গ্রুপের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে, তবে বিশ্লেষকরা বলছেন যে যুগে বুলেটের বদলে ডেটা অস্ত্র, সেই যুগে প্রতিশোধের পথও বদলে গেছে। যদি এই তথ্য ফাঁস সত্যি হয় তবে এটি ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা ব্যবস্থার প্রতি আস্থায় এক বিরাট ধাক্কা। বিশেষ করে গাজার সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েল যখন ভেতর বাহির উভয় চাপ সামলাচ্ছে, তখন এমন তথ্য চুরি তাদের মনোবল নাড়িয়ে দিতে পারে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি শুধু একটি হ্যাক নয়, এটি মনস্তাত্ত্বিক আঘাত যা শত্রুপক্ষকে দেখিয়ে দিল ইসরায়েলের প্রতিরক্ষা বলয় আসলে ততটা অজেয় নয়। ইরানের মাটি থেকে ওঠা এই ডিজিটাল ঝড় যেন নতুন যুগের যুদ্ধের ঘোষণা। বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, এবার যুদ্ধ লড়া হচ্ছে তথ্যের ময়দানে। ইসরায়েল তার সাইবার প্রাচীর যতই শক্ত করুক না কেন, ইরানের মতো প্রযুক্তিগত সক্ষম প্রতিপক্ষের সামনে এই লড়াই এখন এক নতুন নাটকীয় অধ্যায়ে প্রবেশ করে। গাজায় নতুন আরব বাহিনী, 10,000 সেনা পাঠানোর প্রস্তাবে ফের জটিল হচ্ছে পরিস্থিতি। আর এখন এক নতুন প্রস্তাব ঘিরে আলোড়ন। মিশন নাকি গাজায় 10,000 আরব সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। তবে এই বাহিনী না হামাস না ফাতা, সম্পূর্ণ নতুন এক ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী যারা যুদ্ধ বিধ্বস্ত গাজা নিয়ন্ত্রণে নেবে, এমনটাই জানাচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল। হামাস হার মানেনি, কিন্তু বিশ্ব এখন তার ভবিষ্যৎ নির্ধারণে ছুটছে। এমন এক সময়েই এসেছে এই নতুন প্রস্তাব। ট্রাম্পের নতুন পরিকল্পনা। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এটি। প্রথম ধাপ ছিল হামাসের হাতে থাকা সব বন্দীদের মুক্ত করা। দ্বিতীয় ধাপের লক্ষ্য গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ও হামাসের নিরস্ত্রীকরণ।
মিশরের পরিকল্পনা অনুযায়ী প্রথমে প্রায় 1000 ফিলিস্তিনি কর্মকর্তা মিশর ও জর্ডানে প্রশিক্ষণ পাবেন। পরে সেই বাহিনী গাজায় প্রবেশ করে নিরাপত্তা বজায় রাখবে। যদি পরিস্থিতি স্থিতিশীল হয় তখন বাহিনীর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে 10,000-এ। তবে ইসরায়েল এই প্রস্তাবে আশঙ্কা দিচ্ছে। তারা বলছে যে কোনো সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী আমাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। হামাসের অবস্থান কিন্তু হামাস সরাসরি জানিয়ে দিয়েছে নিরস্ত্রীকরণের প্রশ্নই ওঠে না। হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ আমাদের অস্ত্র নামানো মানে আত্মসমর্পণ। তিনি আরো বলেন, এই প্রশ্নটা আমাদের নয়, বরং তাদের করা উচিত যারা গণহত্যা চালিয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি। অন্যদিকে ট্রাম্প হুমকির সুরে বলেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছে নিরস্ত্রীকরণের, কিন্তু যদি তারা তা না করে আমরাই তাদের নিরস্ত্রী করব। তারা জানে আমি খেলা খেলি না। এই বক্তব্যে আবারও হামাসের সঙ্গে সরাসরি সংঘাতের ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। রাফা সীমান্ত ও মানবিক সংকট। এদিকে রাফা সীমান্ত এখনো বন্ধ। ইসরায়েল বলছে বন্দি বিনিময়ের প্রভাব বজায় রাখতেই এই পদক্ষেপ। এখন পর্যন্ত হামাস 9 জন ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিয়েছে, আর ইসরায়েল পাল্টা 45 ফিলিস্তিনি দেহ হস্তান্তর করেছে। গাজায় মানবিক সহায়তার ট্রাক প্রবেশ করছে কেরেম শালোম সীমান্ত দিয়ে, প্রতিদিন প্রায় 600 ট্রাক। তবুও গাজার সাধারণ মানুষ এখনো পানি, ওষুধ, বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশই এই প্রস্তাবে দ্বিধাগ্রস্ত। তারা ভয় পাচ্ছে গাজায় যদি আরব বাহিনী প্রবেশ করে। তবুও আলোচনার টেবিলে এখনো হামাসই মূল ফ্যাক্টর, কারণ গাজার মাটি চেনে, মানুষের হৃদয় চেনে একমাত্র তারাই। গাজার ভবিষ্যৎ কে লিখবে তা এখনো অজানা, কিন্তু একটি বিষয় স্পষ্ট, যতক্ষণ হামাসের হাতে বন্দুক আছে গাজার নিয়ন্ত্রণ কোনো বিদেশি বাহিনীর হাতে সহজে যাবে না। যুদ্ধের ধ্বংসস্তূপের নিচেও হামাসের প্রতিরোধের আগুন এখনো জ্বলছে। জলের নিচে শব্দহীন যুদ্ধ। হরমুজ প্রণালীতে ইরানের ফাতা আতঙ্ক। বিশ্বজুড়ে তেলের লাইফলাইনে বিপর্যয়ের ছায়া। আকাশে চাঁদ ডুবে যাচ্ছে, আর হরমুজ প্রণালীর জল ভারী এক নীরবতায়। জলের গভীরে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা ক্লাস সাবমেরিন যেন নীরব এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব রাজনীতির এই নতুন মঞ্চায়নে সামরিক সংঘর্ষ এখন আর আকাশে বা জমিতে নয়, তা স্থান নিয়েছে সমুদ্রের গভীরে, যেখানে রাডার আর স্যাটেলাইটের চোখ পৌঁছায় না। হরমুজ প্রণালীর উপর দিয়ে যখন মার্কিন স্টেলথ বোমারু বিমান চক্কর দিচ্ছে, তখনই ভেসে আসছে এনক্রিপ্টেড বার্তা, সাবমেরিন প্রস্তুত, মিশন শুরু। এই নিঃশব্দ উত্তেজনা জানান দিচ্ছে মধ্যপ্রাচ্য এখন এক সর্বনাশা সংঘাতের দ্বারপ্রান্তে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিবর্তনীয় হলেও সামরিক পুনর্বিন্যাসে দেখা দিয়েছে এক অদ্ভুত সতর্কতা। কাতার থেকে $12 মিলিয়ন মূল্যের F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানগুলো হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহো ঘাঁটিতে। এর কারণ হিসেবে বলা হচ্ছে ট্রেনিং, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এটি একটি স্পষ্ট সেফটি রিডিপ্লয়মেন্ট। আশঙ্কা করা হচ্ছে ইরানের পাল্টা হামলায় যেন কাতারের এই মূল্যবান বিমানগুলো ধ্বংস না হয়। একই সাথে আল উদেইদ ঘাঁটির অনেক অস্ত্র তুরস্ক সীমান্তবর্তী ইরাকি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। এই পুনর্বিন্যাসের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ানক যুদ্ধের ক্ষণঘটা। ইরান বা ইসরায়েলকে নয়, বরং নিজেদের সামরিক সম্পদ রক্ষার এই কৌশল ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র জানে সংঘাত আসন্ন। হরমুজ প্রণালী বন্ধের ক্ষমতা, ইরানের নীরব অস্ত্র। ইরানের শক্তির মূল চমক লুকিয়ে আছে জলের গভীরে। চীন ও ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাবমেরিন ব্যবহার করে ইরানের বন্দরগুলিতে হামলা চালাতে পারে। এর জবাবে ইরান তাদের ফাতা ক্লাস সাবমেরিনকে প্রস্তুত রেখেছে মিসাইল, টর্পিডো ও সি মাইন দিয়ে। চীনা সহায়তায় তৈরি এই অত্যাধুনিক সাবমেরিনগুলো এখন এআই প্রযুক্তিযুক্ত হওয়ায় একটানা পানির নিচে শত শত ঘন্টা থাকতে সক্ষম। এর সবচেয়ে বড় ক্ষমতা হলো আধা ঘন্টার মধ্যে পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। এই প্রণালী হলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের তেলের লাইফলাইন। ফাতা সাবমেরিন দিয়ে ইরান খুব সহজে সি মাইন ইনস্টল করতে পারবে। এটি হবে এমন এক নীরব বিধ্বংসী হামলা যা স্যাটেলাইটেও ধরা পড়বে না। ডিপ্লোম্যাট বিশ্লেষকরা বলছেন এই নৌ অবরোধ সফল হলে বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। পশ্চিমা যুদ্ধ জাহাজগুলো বাধ্য হবে দীর্ঘ রুটে ঘুরে চলাচল করতে, যার ফল হবে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সামরিক উত্তেজনার চরম শিখর। রাশিয়া ও চীনের নীরব কূটনীতি।
এই ত্রিমাত্রিক উত্তেজনার খেলায় ইরান একা নয়। চীন ফাতাহ সাবমেরিনগুলোতে অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম যুক্ত করে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের গভীর সমুদ্রের সাবমেরিনগুলোকেও শনাক্ত করতে পারে। অন্যদিকে ইরানের কৌশলগত মিত্র হওয়া সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিয়মিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলছেন। রাশিয়া টুডে বিশ্লেষণ করেছে, পুতিন কি এই দ্বন্দ্বের ছায়ায় নিজের সুযোগ খুঁজছেন? টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানের বন্দর আব্বাসে হামলা চালাতে পারে, আর ইরান তার পাল্টা প্রতিক্রিয়ায় সাবমেরিন থেকে হরমুজে সি মাইন অ্যাক্টিভ করে দিতে পারে। আকাশে ড্রোন রাডারে কোনো শব্দ নেই, কিন্তু পানির নিচে চলছে কোল্ড ওয়ারের নতুন সংস্করণ। ইরান তার ফাতাহ সাবমেরিনকে পাঠিয়েছে গভীর সমুদ্রে, যুক্তরাষ্ট্র পাঠিয়েছে আরব সাগরে। নিষেধাজ্ঞার প্রাচীর টপকে ইরানকে অপ্রতিরোধ। পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞা যেন তেহরানকে থামাতে পারছে না, বরং প্রতিটি নতুন চাপের মুখে ইরান যেন আরো বেশি করে তার সামরিক ও পারমাণবিক শক্তি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, দিনের পর দিন নিষেধাজ্ঞা দিয়েও যুক্তরাষ্ট্র বা ইউরোপ কি কোনোদিন ইরানকে পরাজিত করতে পারবে, নাকি তেহরান এখন এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হওয়ার পথে? পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা যখন ইরানের অর্থনীতিকে জর্জরিত করছে, ঠিক তখনই তেহরানের বিজ্ঞানীরা নীরবে কিছু একটা গড়ে তুলছে। সম্প্রতি ইরান হঠাৎ করেই জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে তাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক সাময়িক স্থগিত করেছে। এর কারণ ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে স্নায়বিক প্রক্রিয়া জারি করে বাণিজ্যিক নিষেধাজ্ঞার চাপ সৃষ্টি করা। তেহরানের জবাবে পরিষ্কার জানিয়ে দিয়েছে, এনপিটি চুক্তি থেকে তারা সাময়িকভাবে সরে আসছে। এর ফলে জাতিসংঘের সংস্থাটি আর ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর সরাসরি তদারকি করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খোলাখুলি বলেছেন, যদি জাতিসংঘের এমন কোনো প্রস্তাব আসে যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করে, তবেই তারা চুক্তিতে ফিরবে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে জল্পনা বাড়িয়েছে। তবে কি এবার ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে? 6টি পরমাণু অস্ত্র তৈরির উপাদান ও ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি। চলতি বছরের জুন মাসে IAEA তাদের এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের হাতে 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যা দিয়ে দেশটি নিমিষেই 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতের পর সেই ইউরেনিয়াম এখন কোথায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ। এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এর পক্ষ থেকে এসেছে আরো চাঞ্চল্যকর ঘটনা। তাদের বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর সর্বোচ্চ হামলার পরিধি 2000 কিলোমিটার, কিন্তু IRGC এখন এই সীমা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করেছে। তাদের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আনসারি সাফ জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রয়োজন অনুসারে যে কোনো পর্যায়ে বাড়ানো হবে। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় এবং সেই মারণাস্ত্র বহনের জন্য তারা শক্তিশালী ক্ষেপণাস্ত্র গড়ছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবারই এই দাবি অস্বীকার করে বলেছেন, তেহরান মূলত বেসামরিক খাতের উন্নয়নে ইউরেনিয়াম ব্যবহার করবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, বেসামরিক কাজের জন্য 60% পরিশুদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই। পশ্চিমে নিষেধাজ্ঞার মুখে নতি স্বীকার না করে উল্টো IAEA এর নজরদারি থেকে সরে আসা এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা, এগুলো ইঙ্গিত দিচ্ছে এক নতুন সামরিক শক্তির উত্থানে। ইরান যেন এখন কোনো বাধা নামে নেই তার প্রতিরক্ষা শক্তিকে অপ্রতিরোধ করার পথে এগোচ্ছে। তাহলে কি পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এখন বুমেরাং হচ্ছে? চাপ যত বাড়ছে, তেহরান ততই কি পরমাণু অস্ত্রের পথে এগোচ্ছে? ইরানকে দমানোর এই পুরনো স্নায়বিক প্রক্রিয়া কি শেষ পর্যন্ত পশ্চিমের জন্য এক বিরাট সংকটের জন্ম দেবে? আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ইরান কি পারমাণবিক শক্তিতে বলিয়ান হয়ে মুসলিম বিশ্বের নতুন সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে, যাকে থামানো পশ্চিমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে? রাশিয়া ইরান চুক্তির আড়ালে কি ইসরায়েল ধ্বংসের বীজ? রাশিয়া ও ইরানের মধ্যে হওয়া নতুন প্রতিরক্ষা চুক্তি এখন মধ্যপ্রাচ্যের আকাশে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, এই চুক্তির মাঝে কি লুকিয়ে আছে ইসরায়েল ধ্বংসের বীজ? সম্প্রতি ইউক্রেনের একদল হ্যাকার এমন তথ্য ফাঁস করেছে যা পশ্চিমা দুনিয়াকে চমকে দিয়েছে। তাদের দাবি, 2026 থেকে 2028 সালের মধ্যে রাশিয়া ইরানের হাতে তুলে দেবে 48টি Su-35 মাল্টি রোল যুদ্ধ বিমান। অর্থাৎ রাশিয়ার তৈরি ভয়ঙ্কর বিমানগুলো শিগগিরই দেখা যাবে তেহরানের আকাশে উঠতে।
ইরান যদি সত্যি এই যুদ্ধ বিমানগুলো পায়, তবে মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হবে নতুন প্রতিদ্বন্দ্বিতা। কারণ দীর্ঘদিন ধরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় এই অঞ্চলের আকাশে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে। F-35 লাইটনিং যুদ্ধ বিমান ছিল তাদের গর্ব, কিন্তু এবার সেই গর্বে ধাক্কা দিতে চলেছে তেহরান। রাশিয়ার Su-35 যুদ্ধ বিমান শুধু গতির দিক থেকে নয়, প্রযুক্তিতেও এক ভয়ঙ্কর মিশিং। এতে আছে উন্নত ইরবিস-ই রাডার, থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন এবং শক্তিশালী ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম, যা শত্রুপক্ষের বিমানকে বহু দূর থেকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই বিমান চারটি শত্রু বিমানকে একসঙ্গে আঘাত করতে পারে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক নতুন দুঃস্বপ্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে দেশটি দীর্ঘদিন ধরে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। এখন রাশিয়ার সহায়তায় সেই ক্ষমতা পৌঁছাতে চলেছে নতুন উচ্চতায়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইরানকে শক্তিশালী করছে বৈশ্বিক রাজনীতির পালাবদলের প্রস্তুতি হিসেবে। জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। এতে রয়েছে যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন, আর তারই অংশ হিসেবে এই Su-35 যুদ্ধ বিমান সরবরাহের পরিকল্পনা। কিন্তু প্রশ্ন একটাই, পুতিন কি সত্যি ইরানকে শক্তিশালী করে ইসরায়েলকে কোণঠাসা করতে চাইছেন, নাকি এটি শুধুই এক কৌশলগত বার্তা পশ্চিমাদের জন্য? রাশিয়ার জন্য লাভ কম নয়। ইউক্রেন যুদ্ধে ইরান তাকে দিয়েছে শাহিদ 136 ড্রোন, যা ইউক্রেনীয় শহরগুলোতে ভয়াবহ হামলায় ব্যবহার করেছে। সেই ঋণ শোধ করতে কি এবার রাশিয়া ফিরিয়ে দিচ্ছে ভয়ঙ্কর Su-35 যুদ্ধ বিমান? ইসরায়েলের পক্ষেও চ্যালেঞ্জ কম নয়। তাদের হাতে আছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং F-35 ফাইটার জেট। কিন্তু সাম্প্রতিক সংঘর্ষে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে এসব প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সফল হয়নি। যদি ইরান সত্যি এই রাশিয়ান যুদ্ধ বিমানগুলো পায়, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে শুরু হবে এক নতুন অধ্যায়। আকাশে জ্বলে উঠবে দুই পরাশক্তির মিত্রদের মুখোমুখি সংঘাত। আর তখন হয়তো সত্যিই বোঝা যাবে, রাশিয়া ইরান চুক্তির ভেতর লুকিয়ে থাকা সেই বীজ আসলে ইসরায়েলের পতনের সূচনা, নাকি বৈশ্বিক রাজনীতির আরেকটি ভয়ঙ্কর খেলা। খোলা বারান্দার জানালা দিয়ে ভেসে আসা তেহরানের ঠান্ডা বাতাস হাঁপিয়ে দিচ্ছে ভেতরের কাচের ঘরের হালকা আলো। টেবিলের ওপর কফির গাঢ় দাগের পাশে ছড়িয়ে থাকা নথিপত্রের ভিড়ে একটি ফাইলের উপর লাল কালিতে জ্বলজ্বল করছে একটি শব্দ, শেষ। কিন্তু এটা কোনো সমাপ্তি নয়, এটা এক নতুন শুরুর ইঙ্গিত। 18 অক্টোবর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্করী রাতের সাক্ষী হলো বিশ্ব। ইরানের এক নির্জন সামরিক ঘাঁটিতে সেই রাতে বসেছিলেন 3 জন, এক চীনা কূটনীতিক, এক রুশ প্রতিরক্ষা উপদেষ্টা এবং ইরানের পরমাণু কর্মসূচির প্রধান ডক্টর কামাল খোরাসানি। ঘড়ির কাঁটা 18 অক্টোবর ছুঁতেই যে কূটনৈতিক স্রোত তেহরান থেকে শুরু হলো, তার ধাক্কা আছড়ে পড়ল ওয়াশিংটন, তেল আবিব, লন্ডন, এমনকি সুদূর টোকিওতেও। শেষ থেকে শুরু নতুন অক্ষ শক্তির উত্থান। দীর্ঘ 1 দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাঁতাকলে ধুঁকতে থাকা ইরান এক লহমায় যেন ফিরে পেল নিঃশ্বাস নেয়ার সুযোগ। 2015 সালের পরমাণু চুক্তি রেগুলেশন 2231-এর সমাপ্তি ঘোষণা করল ইরান, চীন ও রাশিয়া একযোগে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি জানিয়ে দিল, তারা ইরানের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালু করছে। আর রাশিয়া স্পষ্ট করে জানালো, জাতিসংঘকে কেউ নিজের রাজনৈতিক অস্ত্র বানাতে পারবে না। বিবিসির বিশ্লেষকদের মতে এটি কেবল একটি চুক্তি থেকে সরে আসা নয়, এটি পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর একটি প্রতীকী বিদ্রোহ। আল জাজিরা এটিকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূমিকম্প আখ্যা দিয়েছে। তেহরানের আকাশে তখন সূর্য উঠছে, কিন্তু বিশ্ব দেখছে এক নতুন ছায়া অক্ষ শক্তির উত্থান। তেল, প্রযুক্তি ও গোপন সমঝোতার বিস্ফোরণ। ইরানের শক্তির মূল উৎস তার তেল। বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা, এখন তেল রপ্তানি হবে 3 গুণ। রয়টার্স জানিয়েছে, চীন এখন বছরে 1 কোটিরও বেশি ব্যারেল ইরানি তেল নিচ্ছে। আগে যা চলত লোকচক্ষুর আড়ালে, এখন তা হচ্ছে প্রকাশ্যে। চীনা ব্যাংকগুলোর দেওয়া লেটার অফ ক্রেডিট এর মাধ্যমে ইরান পুনরায় ঢুকছে আন্তর্জাতিক আর্থিক প্রবাহে। নিষেধাজ্ঞার বেড়াজাল ছিন্ন করে তেহরান যেন অর্থনৈতিকভাবে শতান হয়ে দাঁড়ালো। ভূগর্ভে গর্জে ওঠে মিসাইল, শাহাব 3 ও খোরাসান।
কিন্তু আসল রোমহর্ষক খবর আসছে সামরিক দিক থেকে। ইসরায়েলি দৈনিক হারেৎজের দাবি, ইরানের অন্তত 100টি মিসাইল ঘাঁটিতে চীনা প্রকৌশলীরা কাজ করছেন। বন্দর আব্বাসের কাছে হাজি আব্দুল ঘাঁটিতে পরীক্ষা চলছে নতুন ক্ষেপণাস্ত্র শাহাব-3 ও খোরাসান ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। লক্ষ্যবস্তু তেল আবিব, রিয়াদ নাকি আরো দূরে কোথাও? টুইস্ট এখানে, রাশিয়া নাকি এরই মধ্যে ইরানকে দিয়েছে অত্যাধুনিক স্যাটেলাইট গাইডেন্স প্রযুক্তি, যা ইরানের ক্ষেপণাস্ত্রকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করবে। চীনা প্রতিরক্ষা বিশ্লেষকের মন্তব্য, ইরানের প্রতিরক্ষা এখন শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক হয়ে উঠেছে। তেহরান এখন এমন সামরিক অবস্থানে যেখানে একসঙ্গে ইউরোপ এবং ইসরায়েলকে হুমকি দিতে পারে, এমনটাই লিখেছে নিউ ইয়র্ক টাইমস। ওয়াশিংটনের ভয়, তেল আবিবের হুঁশিয়ারি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, আমরা তেহরানকে পারমাণবিক শক্তি হতে দেব না। কিন্তু এই হুমকি যেন চীনের একটি শান্ত বিবৃতিতে ম্লান হয়ে গেল। ইরানের আত্মরক্ষার অধিকার আছে, যেমন প্রতিটি সার্বভৌম দেশের থাকে। এই এক বাক্যই যেন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ভূমিকম্পের তীব্রতা বাড়িয়ে দিল। ওয়াশিংটন পোস্ট বিশ্লেষণ করে বলছে, আরব উপসাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত তৈরি হচ্ছে এক নীরব প্রতিরোধ বলয়। চীন, রাশিয়া ও ইরান, এই তিন শক্তি একে অপরের হাত ধরে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত, যা এক নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা করতে পারে। তেহরানের আকাশে এখন সকালের আলো, কিন্তু বিশ্বের কূটনৈতিক ঘড়িতে এখনো গভীর রাত। আর এই রাতের নাম তেহরানের রাত। এটি শুধু ইতিহাসের পাতা উল্টে যাওয়া নয়, এটি নতুন ইতিহাস লেখার এক রুদ্ধশ্বাস শুরু। ভূগর্ভে যা চলছে তা চোখে দেখা যায় না, শুধু আঁচ করা যায়, এবং সে আঁচের উত্তাপ দ্রুত ছড়িয়ে পড়ছে সমগ্র বিশ্বে। রাশিয়া নতুন দানবীয় বোমা নিক্ষেপ করল। ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরছে। রাতের আকাশে হঠাৎ এক শব্দ, ভারী, গভীর আর ধ্বংসের প্রতিশ্রুতি নিয়ে আসা। ইউক্রেনের খার্কিভ ওব্লাস্টের লোজোভা শহরে যখন বোমাটি আছড়ে পড়ল, তখনই স্পষ্ট হয়ে গেল রাশিয়া যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু করেছে। রাশিয়া প্রথমবারের মতো তাদের সর্বাধুনিক রকেট চালিত বোমা UMPB-FR ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে। এই বোমাটি শুধু একটি অস্ত্র নয়, এটি রাশিয়ার সামরিক বার্তা, আমরাও পারি আগের চেয়ে আরো দূরে ও আরো শক্তভাবে আঘাত হানতে। পরীক্ষার ময়দান ইউক্রেন। রাশিয়া এই বোমা পরীক্ষা করেছে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে। সেটি যেন যুদ্ধ নয়, বরং এক প্রকার পরীক্ষাগার। স্থানীয় প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে এটি ছিল UMPB-FR, একটি রকেট চালিত বোমা যার পাল্লা প্রায় 130 কিলোমিটার। এই বোমা তৈরি হয়েছে পুরনো FAB-250 বোমার কাঠামোর উপর, কিন্তু এতে যুক্ত হয়েছে ছোট রকেট বুস্টার, যা একে সাধারণ বোমার সীমা ছাড়িয়ে স্মার্ট বোমার পর্যায়ে নিয়ে গেছে। ঘন ধাতব আবরণ, ভারী খণ্ডিতকরণ, মানে একবার আঘাত করলে আশপাশের জীবিত কিছুই অবশিষ্ট থাকে না। একই সময়ে ট্রাম্পের অস্বীকৃতি। এই হামলার পটভূমিতে রয়েছে এক অন্য নাটক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে টমাহক মিসাইল চাওয়ার জন্য, কিন্তু ট্রাম্প তা নাকচ করেন। পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প বলেন, টমাহক খুব শক্তিশালী, কিন্তু খুব বিপজ্জনক অস্ত্র। এগুলো পাঠানো মানে বড় উত্তেজনার ঝুঁকি নেয়া। এর অর্থ ইউক্রেন যে দূরপাল্লার অস্ত্র পেতে চেয়েছিল তা এখন আর মিলছে না। আর সেই ফাঁকেই রাশিয়া নিজেদের নতুন অস্ত্র চালু করে দিচ্ছে, যেন বলে দিচ্ছে, তোমরা যত বিলম্ব করো আমরা তত উন্নত হই। রাশিয়ার শক্তি এখন আরো দূরে। বিশ্লেষকরা বলছেন UMPB-FR রাশিয়ার জন্য গেম চেঞ্জার হতে পারে। এটি সাধারণ বিমান থেকেও নিক্ষেপযোগ্য, আবার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম MLRS থেকেও ছোড়া যায়। এর ওয়ারহেড প্রায় 250 কেজি, যা একটি বহুতল ভবন ধ্বংস করার মতো শক্তিশালী। রাশিয়ার প্রকৌশলীরা এখন এমন প্রযুক্তি তৈরি করছেন যা পশ্চিমা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমকেও ধোঁকা দিতে পারে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে রাশিয়ার ইস্কান্দার M ও কিনজাল ক্ষেপণাস্ত্রগুলো আপগ্রেড করা হয়েছে। এখন এগুলো আকাশে উঠতে উঠতে হঠাৎ দিক পরিবর্তন করতে পারে, ফলে ইউক্রেনীয় রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ছে। অগাস্টে যেখানে রাশিয়ার মিসাইল আটকানোর হার ছিল 37%, সেখানে সেপ্টেম্বরের শেষে তা নেমে এসেছে মাত্র 6%। রাশিয়া আসলে তথ্য ব্যবহার করছে অস্ত্র উন্নত করার উপাদান হিসেবে। প্রতিটি ইন্টারসেপ্ট ব্যর্থতা তাদের নতুন সাফল্যের সোপান হয়ে উঠছে।
রাশিয়ার অঘোষিত বার্তা। টমাহক নিয়ে দোটানায় যুক্তরাষ্ট্র, আর ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে ইউরোপ দ্বিধায়। এ সময় রাশিয়া আঘাত হেনেছে এমন এক অস্ত্রে যা যুদ্ধক্ষেত্রের নিয়ম পাল্টে দিতে পারে। বোমাটি শুধু বিস্ফোরণ ঘটায় না, এটি এক রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেয়। আমরা শুনি না, আমরা করি। রাশিয়া দেখিয়ে দিল প্রযুক্তি, ধৈর্য ও কৌশল মিললে যুদ্ধের মানচিত্র নতুন করে আঁকা যায়।